অ্যাডভোকেট শাহজাহান শিকদারের মুখের দিকে তাকিয়ে আছে আলো। শাহজাহান শিকদার টিস্যু পেপার দিয়ে নিজের চশমা কাঁচ পরিষ্কার করতে করতে নরম গলায় বলে, দেখো মামনি, মিউচুয়াল ডিভোর্স এটা একটা লম্বা প্রসেস। কাগজপত্র রেডি করতে একটু টাইম লাগবে। এতদিন যখন অপেক্ষা করতে পারলে আর একটু না হয় করো। আলো মুখ শুকিয়ে যায়। সে বলে, এমন কথা আমি জীবনও শুনিনি আঙ্কেল। শাহজাহান শিকদার মৃদু হাসে। তারপর বলে, আইন তো আর মুখের কথা না মা। যে আইন দুটো মানুষকে একে অপরের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয়, সে আইন তো একদিনে ভাঙা সম্ভব না, তাই না? অনেক নিয়ম আছে। আমি কাগজপত্র রেডি করছি, তারপর তোমাদের ডাকবো। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আলোর কাছে শাহজাহান শিকদারের জবাব পছন্দ হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, এই লোকটা কারো শিখিয়ে দেওয়া কথা বলছে। কিন্তু এখন আলোর করণীয় কী? শাহজাহান শিকদারের চেম্বার থেকে বের হয়ে আলো বিরস মুখে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আজকের অর্ডার ডেলিভারিটা সকালবেলাতেই ডেলিভারি বয় বুঝিয়ে দিয়ে এসেছে। আপাতত হাতে কোনো কাজ নেই তার। অদ্রিতা আলো পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে ওঠে। তারপর ঘুরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার একজন বেসমেট। আলোর মুখে হাসি হাসি করার চেষ্টা করে বলে, রাকিব, তুমি তো নিখোঁজ হয়ে গিয়েছিলে বিয়ে করে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে না, ফোন নাম্বার নেই। কেমন আছো তুমি? আলো মেলান হাসে, ভালো। তুমি? রাকিব বলে, আমি আছি আর কি। তা তোমার স্বামী কোথায়? সমাজের সেবা করছে। আর মেয়ের বউ এভাবে রাস্তায় রাস্তায় হাঁটছে কেন? গাড়ি কোথায়? আলো কি উত্তর দেবে বুঝতে পারছে না। রাকিব বলে, চলো এক জায়গায় বসে কথা বলি। বেশ লম্বা সময় পরে দেখা হলো আমাদের। ইহান আজ বেশ খুশি, কারণ তার বড় বাবা অনেক দিন পর তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। গাড়ির ব্যাক সিটটা পুরোটাই খেলনা দিয়ে ভর্তি করে ফেলেছে। তার চোখে মুখে খুশি চকচক করছে। শামিন ড্রাইভ করতে করতে বারবার ইহানের দিকে তাকাচ্ছে। সে নিজেও মজা পাচ্ছে ইহানকে আনন্দ দেখে। বড় বাবা, দেখো পচা আন্টি। গাড়ি জানালার বাইরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে ইহান। শামিন অবাক হয়ে বলে, কোথায়? ইহান হাত তুলে দেখায়, ওই যে দেখো। শামিন হুট করে গাড়ি ব্রেক কষে। তারপর ইহানের হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রাগে। দূরে গেল একটা ছেলের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করছে, হাসাহাসি করছে। শামিনের মস্তিষ্ক থেকে সেই রাগ পুরো শরীরে ছড়িয়ে যেতে মিনিটখানেক সময় নিল না। পুরো শরীর জ্বলে যাচ্ছে রাগে। সেই আলো দিকে তাকিয়ে আছে। দীর্ঘ সময় পর আলোর মুখে সেই হাসি দেখছে। কে ওই ছেলেটা? আলোর প্রাক্তন নাকি? তাড়াতাড়ি শামিনকে ডিভোর্স দিয়ে ওই প্রাক্তনের বিয়ে করার পরিকল্পনা করছে বুঝি? শামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, খাওয়াচ্ছি তোকে আইসক্রিম আসিয়া। স্যার, এগুলো কিসের কাগজ? সিনথিয়া অতীশ পালের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। অতীশ ফাইলটার দিকে এক পলক তাকিয়ে বলে, জরুরি কাগজ। শামিন ইয়াসার বউয়ের লোনের পেপার। কিন্তু স্যার, তাকে তো লোনটা দেওয়া হয়নি। তার পরিবর্তে একজন দিনমজুরের মেয়ে পেয়েছে। জানি, কাগজগুলো রাখো। প্রত্যেক সপ্তাহ অদ্রিতা আলো লোন পরিশোধ করতে এলে তার সই এবং টাকাটা রেখে দেবে। সিনথিয়া হা হয়ে থাকে। স্যার, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ইহার স্বামী যে আমাদের মাধ্যমে তার স্ত্রীর টাকাটা দিয়েছে, এসব কথা তার স্ত্রীকে জানাতে নিষেধ করেছে। তাই আর স্ত্রী লোনের টাকা ভেবে প্রত্যেক সপ্তাহ টাকা পরিশোধ করতে এলে টাকাটা চুপচাপ রেখে দেবে। ইয়াসার মির্জা ওনার বইয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে টাকা ট্রান্সফার করতে হবে। সিনথিয়া মাথায় কিচ্ছু ঢুকছে না। সে হতভম্ব হয়ে বলে, স্যার, কি হচ্ছে আসলে? আমাদের কাজ কি এখন মিথ্যাচার করা? এটা তো ধোঁকাবাজি এক প্রকার। অতীশপাল বলে, ধোঁকাবাজি কোথায়? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখলে না? এমন দেখছো কোথাও? এখন যাও, নিজের মুখ বন্ধ রাখো। আমাদের এজেন্সি আইনের ঝামেলা যেভাবে শামিন ইয়াসা মির্জা সামলায়, তেমন তার এই ঝামেলাটাও একটু সামলে দাও। আর হ্যাঁ, নতুন এমপ্লয়ি দুটোকে বলে দিও তারা যেন গণ্ডগোল না করে বসে। ছাদে সবাই চুলে তেলে কাঁচামালে গুছিয়ে নিচ্ছে। আজ শুধু এক্সপেরিমেন্ট হবে।
আলো একপাশে একটা চেয়ারে বসে আছে চুপচাপ। আজও হিয়া আসেনি। অনেকটাই ভয় পেয়ে গিয়েছে সেই দিন। ফোনে বলছে গায়ে জ্বর এসেছে। শেফালি আর বিউটি হাতে হাত সবটা গুছিয়ে নিচ্ছে। সানজিদা বড় একটা স্টোভে ওপর বৃহত্ত আকারে একটা কড়াই রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মাত্রই 4 দিন ডেলিভারি দিয়েছি আচার। এখনই বেশ ভালো ভালো রিভিউ পাচ্ছি। আমার মতে আচারটা নিয়ে এগোনো ঠিক হবে। তেল নিয়ে এগোতে রিস্ক আছে। বিজনেস রিস্ক না থাকলে এগোনো যায় না সানজিদা আপু। আমাদেরকে রিস্কটা নিতেই হবে। শেফালি আর বিউটি আলোর কথা সায় দেয়। এমন সময় আজান আসে। আলো আজানের দিকে তাকিয়ে মজার ছলে বলে, যখন তখন আমাদের ফ্যাক্টরি ঢুকবে না। আমাদের প্রোডাক্টের সিনকেট ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা কাউকে জানাতে চাই না। আজান বলে, আপু নিচে একজন ডেলিভারি বয় এসেছে। ডেলিভারি বয়? আলো অবাক হয়ে যায়। তারপর বলে, আমাদের সব অর্ডার তো হাতে পেয়েছি, আবার কি? তা তো জানি না আপু, তুমি নিজে এসে দেখো। আলোর গায়ে ওড়না জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। দেখতে পায় সদর দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। বলে, কিসের পার্সেল আর কোথায় পার্সেল? মুখ থেকে মাস্ক খুলে ফেলে লোকটা বলে, ম্যাম গেটের বাইরে। আলো কিছু বুঝতে পারছে না। লোকটা বলে, আসুন দেখে নিয়ে যান। আলো লোকটার পিছু পিছু যায়। গেটের বাইরে বিশাল বড় একটা আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব হয়ে যায়। লোকটা বলে, আপনার হাজবেন্ড আপনার জন্য পাঠিয়েছে। আলো এদিক ওদিক তাকায়। তার মুখে কোনো কথা আসছে না। এমন সময় আলোর ফোন বেজে ওঠে। শামিনের নাম্বার থেকে ফোন। আলো ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে শামিন বলে, পার্সেল পেয়েছো? এখন যত ইচ্ছে তত আইসক্রিম খাবে বাড়িতে বসে বসে। বাইরের ছেলেদের সাথে রাস্তায় বসে হাহা হিহি করা, আইসক্রিম হাতে তাদের গায়ে সমুদ্রের ঢেউ তোলা, আছড়ে পড়া, এসব আর যেন করতে না দেখি। এসব বেহাল্লাপানা আমার সাথে ডিভোর্স হয়ে গেলে করবে। যতদিন কাগজে কলমে তুমি আমার বউ। আমি যদি দেখি আমার বউ ভ্রষ্টাচারী হচ্ছে, তাহলে উল্টোপাল্টো কিছু করে দিতে এই ফেরাউনের হাত কাঁপবে না আছিয়া। স্বামীর ফোন কেটে দেয়। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে। পাশ থেকে লোকটা বলে, ম্যাম আমি আসছি। আলো শুকনো মুখে আইসক্রিমের ভ্যানটার দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে শেফালি বলে, কবরে কি এখন আইসক্রিম ব্যবসা শুরু করবে তুমি? আলো নিস্তেজ কণ্ঠে বলে, সানজিদা আপুকে বলো তাদের বস্তিতে খবর দিতে। বাচ্চারা এসে তাদের পছন্দ মতো নিয়ে যাক। আর তোমরাও নাও, এখান থেকে নিয়ে যাও যার যা লাগে। আজান আমতা আমতা করে বলে, আপু থানা রোডে এতিমখানায় কিছু দিয়ে আসবো? যা ইচ্ছে কর। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো বাড়ির ভিতরে চলে যায়। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে সে। ফোন কেটে স্বামীর ফোনটাকে আছাড় মারে। সে প্রাণপণ চেষ্টা করছে আলোকে কোনো কঠিন কথা না শোনাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাই উগ্র রাগটা আবার একবার আলোর কাছ থেকে ঘৃণার পাত্র করে দিল। কিন্তু সে কি করবে? সহ্য করতে পারেনি আলোর সাথে ওই ছেলেটাকে। কি করছো আপু? আলো ব্যাগ কাঁধে নিয়ে আতাউর আলমের দিকে তাকিয়ে আছে। আতাউর আলম মাথা তুলে আলোর দিকে তাকিয়ে বলে, ও আলো আয়। আলো ভিতরে ঢোকে। আতাউর আলম বলে, কি আর করব, একটা নিবন্ধন লেখার চেষ্টা করছিলাম। একটা বেসরকারি নিউজ এজেন্সি থেকে রিকোয়েস্ট পেয়েছি, টাকা দেবে। আলো বাবা বিছানায় বসে মস্তিষ্ক চাপ পড়ে, এমন কিছু তোমাকে করতে হবে কেন? বাদ দাও তো, টুকটাক চল নেই তো সব। আজানায়াত স্কলারশিপের টাকা, তোমার দেশের বাড়ি জমি চাষের টাকা, আমার টিউশনির টাকা চলে যাচ্ছে তো আব্বু। ব্যবসাটা একবার দাঁড় করাতে দাও আমার। আতাউর আলম ম্লান হাসে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো উঠে দাঁড়ায়। হ্যাঁ, আজ লোনের টাকা পরিশোধ করতে হবে। মাসের 4টা কিস্তি। এজেন্সিতে যাচ্ছি। আলো উঠে চলে যায়। আতাউর আলম মেয়ে যাওয়ার দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কতটুকু বয়সের মেয়েটা, অথচ এই বয়সে কতটা বুঝদার। নিজের কাঁধে কত দায়িত্ব তুলে নিয়েছে। মুখে একটা ক্রিম পর্যন্ত মাখে না।
এই সাধারণ কিন্তু অসাধারণ মেয়েটি জীবনটা কেমন অগোছালো হয়ে গিয়েছে। গুছিয়ে নেওয়ার কেউ না। আলো এদিক ওদিক তাকাতে ক্যাশ কাউন্টারের দিকে যায়। আজ এজেন্সি এত ফাঁকা কেন? আজ তো কিস্তির তারিখ। ক্যাশ কাউন্টার একটা অচেনা মেয়ে বসে আছে। আলোকে দেখে একটা হাসি দিয়ে বলে, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? আমার লোন পরিশোধের প্রথম দিন। আচ্ছা, আপনি আমাকে আপনার আইডি নাম্বার দিন ম্যাম, এবং কাগজগুলো। আলো তার হাতে কার্ডটা মেয়েটার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ ডেস্কটপে তাকিয়ে থেকে মেয়েটা বলে, ম্যাম আপনি ভুল কার্ড দিয়েছেন। এই নামে কাউকে লোন দেওয়া হয়নি। আলো অবাক চোখে তাকিয়ে আছে। তারপর বলে, মানে? অদ্রিতা আলো আমি। জি ম্যাম, এটা তো আপনার নাম, কিন্তু আমাদের লিস্টে যে 3জন মেয়েকে লোন দেওয়া হচ্ছে তাদের নাম শাহিনুর ইসলাম, রুমানা মুক্তা এবং জান্নাতুল ফেরদৌস। আপনি চেক করে দেখতে পারেন। আলো বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ক্যাশ কাউন্টার মেয়েটাকে দূর থেকে সিঁড়িতে হাত নেড়ে ইশারা করছে কিছু না বলতে, কিন্তু মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গড়গড় করে কথা বলেই যাচ্ছে আলোর সাথে। আলো অসহায়ের মতো একবার হাতে ফাইল, একবার টাকা, একবার ক্যাশ কাউন্টারে মেয়েটার দিকে তাকাচ্ছে। ভাই একটা গান শুনবেন? শামিন তৈয়বকে কথাটা তার দিকে না তাকিয়ে বলে, দূর হ, ব্যস্ত আমি। সব ছেলেরা চুপ হয়ে যায়। শামিন কিছুক্ষণ পরে বলে ওঠে, তোর ভাবির কোনো খবর আছে? জি, আজ সকালে দেখলাম কোথাও যাওয়ার জন্য রিক্সা ঠিক করছে। রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে 10 মিনিট ঝগড়া করলো। রিক্সাওয়ালা 30 টাকা ভাড়া চাচ্ছিল, কিন্তু ভাবি 25 টাকার উপরে 1 টাকাও দেবে না। সব ছেলেরা হেসে ফেলে। শামিন রাগের দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে, হাসার কি আছে? সব কয়টাকে চড় মারবো। কতটা সাহসী আমার বউকে দেখছিস? এমন মেয়ে তো সংসার উন্নতি করে। আমি আমার বউকে নিয়ে গর্ব করি। সবাই চুপ হয়ে যায়। শামিন তৈবের দিকে তাকিয়ে বলে, তারপর কি হয়েছে? ওই রিক্সাওয়ালা জিতেছে নাকি আমার বউ, আপনার বউ ভাই। বৃদ্ধ রিক্সাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, কাঁদছো কেন মা? আলো তার জবাব দেয় না। ওড়না দিয়ে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে। তার শরীরটা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলে, কোথায় নামাইয়া দিমু মা? আলো কান্না থামানোর বৃথা চেষ্টা করে বলে, স্বামী নিয়ে আসার পার্টির অফিসে। স্বামীর চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এখন তাকে বের হতে হবে। তার দলের ছেলেরা স্বামীর দেখা দেখি উঠে দাঁড়ায়। এমন সময় সবুজের ফোন আসে। স্বামীর ফোনটা রিসিভ করতেই সবুজ বলে, ভাই ভাবি উপরে যাচ্ছে, কাঁদছে সে। ফোনটা রাখার সাথে সাথে দরজা ঠেলে আলো ভিতরে ঢোকে। স্বামীন আলোর দিকে তাকিয়ে আছে। আলো প্রায় ছুটে গিয়ে স্বামীনের শার্টের কলার ধরে। আর কতবার আপনি আমাকে অসম্মান করবেন ইয়া স্বামীর যা। গলা দিয়ে কথা বের হচ্ছে না আলো, সে হাঁপাচ্ছে। স্বামীন নরম গলা বলে, কি হয়েছে আলো? আমি কখন তোমাকে অসম্মান করলাম? আলো স্বামীনকে ঝাঁকুনি দিয়ে বলে, নাটকবাজ লোক, জুতো মেরে গরুদান করা হচ্ছে। খুব টাকা আপনার, তাই না? সেটাও দেখাচ্ছেন সবখানে। আমাকে ধোকার মাধ্যমে টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বলুন, কে দিয়েছে? স্বামী ঘামতে থাকে। আলো জেনে গিয়েছে সবটা। এখন এই জেদি মেয়েটাকে সে কিভাবে সামলাবে? আলো আবার কলার ধরে, সাহস কী করে হয় আমাকে ছোট করার, দয়া করার? স্বামী আলোর নরম ছোট দুটো হাত তার কলার থেকে সরিয়ে দিয়ে নিজের হাতের ওপর দিয়ে আলোর চোখের দিকে তাকায়। নরম গলায় বলে, সরি আলো, আমি তো সবটাই ঠিকঠাক করতে চেয়েছি তোমার লাইফে। আলো চেঁচিয়ে ওঠে, কি ঠিক করতে পেরেছেন? আমার বাবা একটা পঙ্গু লোকের মতো বাড়িতে পড়ে আছে, পেরেছেন ঠিক করতে? লোকজন রাস্তাঘাটে আমাকে আপনার খেয়ে ছেড়ে দাও মাল বলে পেরেছেন ঠিক করতে? কান্না ভেঙে পড়া আলো কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। স্বামী কিছুক্ষণ আলোকে দেখে হাঁটু গেড়ে তার মুখোমুখি বসে পড়ে। আলো বলতে থাকে, এখন আপনি সবাইকে ভালো মানুষই দেখাচ্ছেন আপনার। সবাইকে নিজের অর্থ ক্ষমতার নাটক দিয়ে মুগ্ধ করতে চাইছেন, তাই না? স্বামী নরম গলায় বলে,
এভাবে আমার অনুভূতি ভুল ব্যাখ্যা দিও না আলো। আমি অনুতপ্ত। যা 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 করেছি সবটা নিজের অনুশোচনা থেকে। অনুশোচনা? স্বামী নিয়ে আসার অনুশোচনা হয়েছে কখনো? স্বামী আলোর চোখে চোখ রাখে, তারপর বলে, তুমি এখানে পাওনি বলে হয়নি। এমনটা তো নয় আলো। আমি তো নিজে জানি আমি কতটা অন্ধকার মানুষ ছিলাম, তা আমি জানি আলো। তুমি আমার জীবনে আলো হয়ে এসেছো। মানলাম সবটা আমার অপরাধ, আমি অপরাধী, কিন্তু একজন অপরাধীও যে কখনো শুধরে নিতে পারে নিজেকে, সেটা কেন তুমি মানতে পারছো না? শুধরেছেন? কি শুধরেছেন আপনি? যে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন তার শাস্তি আপনি জানেন? পেয়েছেন শাস্তি? বুক ফুলে সমাজে মহান সেজা ঘুরে বেড়াচ্ছেন। অবৈধভাবে প্রতিপক্ষকে বসিয়ে রেখে ভোটে জিতেছেন। লজ্জা করে না এই চেহারে বসতে? তারপর সব কিছুর উপর ছুরি ঘোরাচ্ছেন আপনি। সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে। আমাদের বিয়ে, আমাদের ডিভোর্স, উকিল, আমার জীবন, সব কিছু আপনি নিয়ন্ত্রণ করছেন। শুধরেছেনটা কি আপনি? পাক্কা নাটকবাজ আপনি। স্বামী আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর কান্না বেগ বাড়ছে। সে উঠে দাঁড়ায়। স্বামী নরম গলায় বলে, ভালোবেসে ফেলেছি তোমাকে আলো। আমার অনুভূতি গ্রহণ করতে না পারো, কিন্তু অসম্মান করো না অন্তত। আলো স্বামীর দিকে তাকায়। ভালোবাসা চাই না, আপনার ভালোবাসা চাই না আমি। উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করে থাকে আলো। আলোর গায়ে ওড়না নিচে পড়ে যায়। সামনে দলে ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্বামীন গিয়ে আলোকে ধরে ফেলে। ওড়না উঠিয়ে আলোর শরীরে ঢেকে দিয়ে আলোর চোখের দিকে তাকায়। আলো উন্মাদের মতো বিড়বিড় করে স্বামীর চোখে চোখ রেখে বলে, আপনার শাস্তি আশা আমি করি না। আপনি রাজ করতে দুনিয়া এসেছেন। মন ভরে রাজ করুন। মেয়র হন, এমপি হন, অর্থবান হন, যা ইচ্ছে হন, শুধু আমাদের সাপোসা পরিবারটাকে ছেড়ে দিন। একটা কথা আপনাকে বলে দিই, আজ থেকে কখনো যদি আমি দেখতে পাই আপনি আমাকে আপনার ক্ষমতা, অর্থ দিয়ে দয়া দেখিয়ে আমার আত্মসম্মানে আঘাত করেছেন, তাহলে আমি সুইসাইড করব। স্বামী ইয়াসার মির্জা, আমি মানুষের কাছ থেকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল অপবাদ মাথায় নিয়ে বাঁচতে পারবো, কিন্তু আপনার থেকে দয়া নিয়ে নয়। এর থেকে ভালো আমি আত্মহত্যা করব। কথাটা শুনে স্বামী আলোকে ছেড়ে দেয়। আলো স্বামীর দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর যতখানি তেজ নিয়ে এসেছিল স্বামীর সামনে, ঠিক ততখানি নিস্তেজে চলে গিয়েছে। স্বামী দাঁড়িয়ে থেকে তার ছেলেদের মুখের দিকে তাকায়। সবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, শেষমেশই আসিয়া ফেরাউনকে ডুবিয়েই ছাড়ল রে রাহাত। বেশি রাত হয়নি। গলির রাস্তায় এখনও বড় ট্রাক চলছে। রিকশা বেল বাজছে। আলো মাথা তুলে উঠে বসতে চায়, কিন্তু পারে না। মাথা ভারী হয়ে গিয়েছে তার। বেলা 12টা। বাড়ি ফিরে সে যে ঘরে ঢুকেছে এখনও বের হয়নি। রেহানা এসে বারবার ডেকে গিয়েছে, বলেছে একটু একা থাকবে সে। মাথা ঘুরিয়ে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গিয়েছে। এখন না উঠলে আব্বু আম্মু বেশ চিন্তা পড়ে যাবে। তাই কষ্ট হলে উঠে বসে আলো ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। আজ কোনো অর্ডার নেয়নি সে। সেই মানসিক পরিস্থিতিতে আলো ছিল না। হুট করে আলোর ঘরে দরজা ঠেলে আওয়াজ ভেতরে ঢোকে। আলোর মাথা ঘুরিয়ে আয়াতের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগে আয়াত হাঁপাতে হাঁপাতে বলে, আপু, ইয়াসার ভাইয়া। আলো কপাল কুঁচকে ফেলে। আওয়াজ বলতে থাকে, শিগগিরই বসার ঘরে এসো। আলো দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে যায়। বসার ঘরে আতর আলম, রেহানা, আমজাদ দাঁড়িয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। আলো তাদের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকাতে থমকে যায়। একটা লোকাল চ্যানেলের খবরের হেডলাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নবনির্বাচিত তরুণ মেয়র স্বামী ইয়াসার মির্জা তার পদত্যাগপত্র জমা দিয়েছে। সংবাদ পাঠিকা বলতে থাকে, আজ সন্ধ্যা 6টা নাগাদ তিনি নিজের বাসভবনে
বসে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে। আলো খবরটা শুনে টিভি স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্ক্রিনে একটু পর পর সামনে নিয়ে আসা একটা শুভ্র পাঞ্জাবির ওপর মুজিব কোট পরা হাস্যোজ্জ্বল ছবি দেখানো হচ্ছে। আলো কিছু বুঝতে পারছে না বিষয়টা। সে তার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে। টিভি রিমোট হাতে নিয়ে সে পরপর কয়েকটি চ্যানেল পাল্টাতে থাকে। প্রত্যেকটা লোকাল চ্যানেল একই খবর। একটা চ্যানেল দেখাচ্ছে জনগণ প্রতিক্রিয়া। সবাই শামীমের এমন সিদ্ধান্ত নিতে নারাজ। দলের ছেলেগুলো চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা বলছে। আলো টিভি অফ করে দেয়। কলিং বেল বেজে ওঠে। আজান গিয়ে দরজা খুলে দিতে ঈশিতা আর ঋতু ভিতরে ঢোকে। ঋতু কাঁদছে। ঈশিতা এসে আলোর মুখোমুখি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় কান্না আটকে রেখে বলে, ভাইয়া পুলিশ কাস্টাডিতে। আলো সে সব কিছুর জবানবন্দি দিয়েছে, আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। আলো বোকার মতো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঋতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তারপর ধরা গলায় বলে ওঠে, তুমি জিতে গেলে ভাবি। আলো চুপ করে ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একটা নাম্বার থেকে সে বুঝতে যায় এটা কার নাম্বার। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা। থানার নতুন অফিসার সমীর দত্ত শামীমের দিকে কটমটো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়াবাড়ি করছিস শামীম, বাড়াবাড়ি তুই করছিস। সমীর একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে নিজের দায়িত্ব পালনের অনীহা দেখাচ্ছিস। কনস্টেবলকে বল আমাকে লকআপে দিতে। ভাইয়ার পাশে থেকে ইলহাম মির্জা চেঁচিয়ে ওঠে, হোয়াট আর ইউ ডুইং ভাইয়া? পাগল হয়েছে তুমি? বাবা ওইদিকে অসুস্থ হয়ে পড়ছে। এসব শুনলে তো শেষ হয়ে যাবে। বাবার অবস্থা ভালো নেই ভাইয়া। পাগল কেন হব? অন্যায় করেছি, শাস্তি পাওয়া উচিত। ইলহাম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে। সমীর দত্ত মাথা ঠান্ডা রেখে বলে, আচ্ছা বুঝলাম। শুরু থেকে বল আমায়, কি করছিস তুই ওই মেয়েটার সাথে? শামীম খেপে গিয়ে বলে, কতবার বলবো আমি ওকে কিডন্যাপ করেছি, জোরপূর্বক বিয়ে করে ওকে জিম্মি করে রেখেছি এবং ওর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়েছি। এখন আমাকে অ্যারেস্ট কর। সমীর বলে, বুঝলাম। তা তুই এসব যার সাথে করেছিস সে কোথায়? কমপ্লেন কোথায়? প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে আমি তোকে অ্যারেস্ট করব? আমি কি থানায় এসে তোর সাথে মশকরা করছি এত রাতে? আমি নিজে স্বীকার করছি সবটা। সেটা কি যথেষ্ট নয়? ওছি। সমীর দত্ত শামীমের দিকে তাকিয়ে থাকে। ইলহাম অসহায়ের মতো তার বড় ভাইকে দেখছে। থানার বাইরে শোরগোল আওয়াজ শোনা যাচ্ছে। শামীমের দলের লোকেরা সবাই থানার বাইরে থেকে শামীমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। শামীমের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমীর বেল টিপে একজন কনস্টেবলকে ডাকে। কনস্টেবল এসে দাঁড়িয়ে সমীর বলে, বাইরে কি হচ্ছে? স্যার ইয়াশা মির্জার ছেলেরা। শামীম চুপচাপ বসে আছেন। তার দৃষ্টি টেবিলের ওপর একটা পেপার ওয়েটে নিবদ্ধ। সমীর শামীমের দিকে তাকিয়ে বলে, তুই যা করতে চাইছিস তাতে তোর পুরো লাইফ, তোর রাজনীতি লাইফ জাস্ট ধ্বংস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না? পদত্যাগপত্র জমা দিয়েছি। রাজনীতি লাইফ বলে তো আর কিছু নেই আমার। আর লাইফের কথা যদি বলিস, ওটা এমনিতেও নষ্ট। ইলহাম আকুতি সুরে বলে উঠে, ভাইয়া কেন এমন পাগলামি করছো? শামীম কোনো জবাব না দিয়ে সমীরের চোখে চোখ রেখে বলে, অ্যারেস্ট কর আমাকে। আলো ফোনটা কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা, ভাইয়া আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট তা তুমি নিশ্চয় এতদিনে বুঝতে পেরেছ। তো আমি কি করব ইসমাম? আমি তো কোনো কমপ্লেন করিনি। তোমার ভাইয়া নিজের থেকে এসব করছে। সেটাই অদ্রিতা, ভাইয়া নিজের থেকেই করছে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে। বলে, তোমরা আমার সাথে এমন কেন করছো ইসমাম? তোমাদের পরিবারের সবাই মুখের দিকে তাকালে মনে হয় আসল অপরাধী আমি, তোমার ভাইয়া নয়। আমার অন্যায়টা কি? অপরাধটা কি আমার বলো? ইসমাম স্বাভাবিক গলায় বলে, অপরাধ করনি
এটা তো নয় অদ্রিতা, ভাইয়াকে ভুল বুঝে চর মেরেছ, হেনস্থা করেছ একজন মানুষকে। আলো অবাক হয়ে ইসমামের কথা শুনে বলে, তার জন্য কি আমি যথেষ্ট শাস্তি পাইনি ইসমাম? তোমার ভাইয়া নিজের হাতে আমাকে শাস্তি দিয়েছে, আমি তার পা ধরেছি। তুমি জানো, সেই দিন তোমাকে বলিনি সেসব কথা। শাস্তি যথেষ্ট পেয়েছি, উল্টো আমার বাবা যা করেনি তার জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাইয়া। ইসমাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো থাকা ওই মানুষের সাথে জড়িয়ে আছে অদ্রিতা। প্রত্যেকটা মানুষের খুশি ওই মানুষটার উপর নির্ভর করে। এখন তুমি কি করবে সেটা তোমার বিবেচনা। অন্যার আবদার বলো বা যাই বলো, মনে হলো তোমাকে বলতে পারি তাই বললাম। আর হ্যাঁ, আমি তোমাকে অপরাধী বানাচ্ছি না অদ্রিতা, কোনো অবস্থাতেই না। আমার শুধু আমার ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, যেমনটা তোমার জন্য হতো। ইসমাম ফোন কেটে দেয়। আলো ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায়। ঋতু সোফায় বসে আছে, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে আলোর দিকে তাকিয়ে বলে, দয়া করো ভাবি, নিজের ভাইদের ভালোবাসা চেনো আমি পাইনি, ওই মানুষটা দিয়েছে আমাকে সেসব। আমি দয়া চাইছি তোমার কাছে আমার ভাইয়ের জন্য। রাহাতের ফোন বাজছে, থানার বাইরে দাঁড়িয়ে আছে সে। ভিতরে একমাত্র জামিল গিয়েছে। ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাহাত ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে সাগর ভূঁইয়া কণ্ঠস্বর শোনা যাচ্ছে, খিলখিল করে হাসতে হাসতে বলে, কী রে স্বামীনের চামচা, তোদের ভাইয়ের হাওয়া বেরিয়ে গিয়েছে দেখলাম, এখন কেমন লাগছে তোদের? রাহাত চুপ করে থাকে। সাগর বলতে থাকে, শালা ভয় পেয়ে মার ছেড়েছে নাকি? কোথায় তোর ভাই, কোথায়? রাহাত এদিক ওদিক তাকিয়ে গলা স্বর নিচু করে দাঁত খিঁচে বলে, শোন, হাতি বাঁচল লাখ টাকা, মরল লাখ টাকা, তুই এত উড়িস না। আচ্ছা তাই নাকি? তাহলে টুটু শব্দ হয়। রাহাত ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ থানার সামনে বাইক দাঁড় করিয়ে এগিয়ে যায়। রাহাত বলে, ভিতরে আছে, জেদ ধরে বসে আছে, কারো কোনো কথা শুনছে না, আপনি তাড়াতাড়ি যান ভাই। জামিন স্বামীর হাত ধরে রেখেছে, উৎকণ্ঠা নিয়ে বলে, ভাই সাংবাদিক এসে ভিড় করছে, আপনি চলে এখান থেকে, দোহাই লাগে। তোর বউ অসুস্থ, বাড়িতে যা জামিল, গম্ভীর কণ্ঠে বলে শামীম। সমীর শামীমের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ ছুটে এসে শামীমকে ধরে, ঝাঁকুনি দিয়ে বলে, কি শুরু করেছিস এসব? শেষ করছিস সবটা, নিস্তেজ কণ্ঠে জবাব দেয় শামীম। তারপর সমীরের দিকে তাকিয়ে বলে, অ্যারেস্ট মি। বাড়াবাড়ি করছিস শামীম, ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সমীর কিছুক্ষণ শামীমের দিকে তাকিয়ে থেকে একজন কনস্টেবলকে বলে, নিয়ে যাও ওকে। শামীম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কনস্টেবল এসে নিয়ে যায় তাকে। ইলহাম আহত চোখে তাকিয়ে থাকে। ফুয়াদ সমীরের দিকে অসহায় মতো তাকায়। সমীর বলে, ওকে শান্ত করার জন্য পাঠিয়েছি লকআপে। কমপ্লেন না পেলে আমার বাপের সাধ্য নেই ওকে আটকে রাখার, চিন্তা করিস না। বাড়ির জামাটা পাল্টে শাড়ি পরে নেয় আলো। পাঁচ ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়ে বসার ঘরের দিকে যায়। ঈশিতা উঠে দাঁড়ায়। রেহানার কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো তার উত্তর না দিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতুকে নিয়ে বাড়িতে যাও আপু, ও এমনিতে অসুস্থ। আর তুমি কোথায় যাচ্ছ? ঠান্ডা গলায় প্রশ্ন করে ঈশিতা। আলো কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। অনেক খুঁজে একটা রিকশা পেয়েছে অবশেষে। থানার সামনে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এদিক ওদিক তাকায়। থানার বাউন্ডারির ভিতরে স্বামীনের ছেলেরা দাঁড়িয়ে আছে। আলো দেখে তৈয়ব সবাইকে নিচু স্বরে বলে, কে এসেছে দেখ। সবাই মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো ধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের দৃষ্টি উপেক্ষা করে থানার দালানের ভিতর ঢোকে। স্যার, একজন মেয়ে এসেছে, আপনার সাথে কথা বলবে। কনস্টেবলের কথা শুনে সমিত তার দিকে তাকিয়ে বলে, একটু অপেক্ষা করতে বলো তাকে, অভিযোগ থাকলে নাও, আমি ব্যস্ত। ইউসুফ স্যার, মেয়েটির নাম অদ্রিতা। আলো সমিত ফুয়াদের দিকে তাকিয়ে বলে, এই সেই নয় তো? ফুয়াদ বলে, সম্ভবত। সমিত কনস্টেবল দিকে তাকিয়ে বলে, ভিতরে নিয়ে এসো। নীল রঙের একটা শাড়ি, জমিনে নেভি ব্লু সুতোর কাজ,
আঁচল টেনে নিজেকে জড়িয়ে রেখেছে। চেহারায় সাজ সজ্জা নেই কোনো, একেবারে সাদামাটা। সমীর পা থেকে মাথা পর্যন্ত দেখে খুবই ভদ্রভাবে বলে, বসুন। আলো ঘরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তারপর সরাসরি সমীরের চোখের দিকে তাকায়। সমীর বলতে থাকে, বলুন, ইয়াসার মির্জা কোথায়? নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। লকআপে। আলো চমকে ওঠে। সমীর বলে, আমরাই কনস্টেবল পাঠাতে চাচ্ছিলাম আপনাদের বাড়ি। আলো সমীরের দিকে তাকিয়ে আছে। সমীর বলতে থাকে, ইয়াসার মির্জা তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি আপনাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছেন, জিম্মি করে রেখেছেন আপনাকে এবং আপনার পরিবারের নাশের হুমকি দিয়েছে। এসব আপনার কাছে থেকে শুনতে চাই। এসব ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা ব্যবস্থা নিয়ে ইয়াসার মির্জার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি নির্ভয়ে বলুন। আলোর মাথা ঘুরিয়ে ফুরাতের দিকে তাকায়। ফুরাত অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। সমীর বলে, বলুন, তিনি আপনাকে জোরপূর্বক বিয়ে করেছেন, কিডন্যাপ করেছেন আপনাকে? আলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অস্ফুট স্বরে বলে, না। কোনো শারীরিক মানসিক আঘাত করেছে কিংবা আপনার অশ্লীলতা হানির চেষ্টা? আলো মাথা নাড়ায়। উনি যা যা বলছেন সবটা মিথ্যা। আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে উঠে, জি। ওসি সমীর দত্ত আলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে উঠে, লিখিত বয়ান দিন। আলো একটা কাগজে বয়ান লিখে নেয়, সই করে দেয়। তারপর কাগজটা সমীর দত্তের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে, আমি একটু ইয়াসার মির্জার সাথে দেখা করতে চাই। সমীর দত্ত একজন কনস্টেবলের দিকে তাকায়। কনস্টেবল আলোকে উদ্দেশ্য করে বলে, আসুন আমার সাথে। হার্টের রিং পরানো। চেন্নাই গিয়ে প্রত্যেক 6 মাস অন্তর চেক আপ করতে হয়। একটু চাপ পড়লে অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিছানায় শুয়ে সে ছেলের জন্য দুশ্চিন্তা করছে। ইমতিয়াজ মির্জা ছেলে মেয়ে দুটো ছাড়া বাড়িতে আর কেউ নেই। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কেউ টেরই পাবে না। হঠাৎ খুব ভয় হতে থাকে ইমতিয়াজ মির্জা। তার সময় কি তাহলে শেষ? কিন্তু সে এভাবে ছেলে মেয়ের মুখ না দেখে মরতে চায় না, কখনোই না। নিচু গলায় সিতারাকে ডাকতে থাকে। সিতারা এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, জি খালুজান। ওদিকে কোনো খবর পেলি? কেউ কিছু জানাচ্ছে না কেন? পোনা এসে দাঁড়ায়। ইমতিয়াজ মির্জা বিছানার কাছে দাঁড়িয়ে বলে, খবর পাইনি ভাইজান। আপনি এত উত্তাল হবেন না। শামীম বাবার কিছু হবে না। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাঝখানে লোহার শিক। শামীম আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে, তারপর চোখ সরে নিয়ে চুপ করে থাকে। আলো শীতল চোখে সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শিকল ধরে বলে ওঠে, খুব ভালো লাগছে আপনাকে এখানে দেখতে। এটা আপনার উপযুক্ত স্থান। শামীম চুপ। আলো বলতে থাকে, কি ভাবছেন আপনি? দয়া শুধু আপনি দেখাতে পারেন। খুব সুপারিটি কমপ্লেক্স ভোগেন, তাই না? নিজের সর্বসভা আপনি সব কিছু নিয়ন্ত্রণ, এটাই ভাবেন। সবার প্রতি দয়া দেখানোর ক্ষমতা রাখেন। আজ আমি আপনার প্রতি দয়া দেখালাম ইয়াসার মির্জা। এই আলো নামে মেয়েটা দয়ায় যাত্রায় আপনি বেঁচে গেলেন। স্বামীর আলোর দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, কেন দেখিয়েছ দয়া? কেন দেখিয়েছ? আপনার বোনের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের বউ এবং ভাইপোর জন্য। আমারও একটা পরিবার আছে, তাই আমি আপনার পরিবারে ভোগান্তি চাইনি। ন্যূনতম হলেও তো 2 বছর জেলে পচে মরতেন। আমি আপনার মতো নির্দয় না। বাবা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে জিম্মি করে রাখে। আপনার বাবা হার্টের সিরিয়াস পেশেন্ট, তাই দয়া দেখাচ্ছি। স্বামী চুপ করে থাকে। আলো বলতে থাকে, অবশ্যই এসব আমি এমনি এমনি করিনি। এসবের বিনিময়ে আমি একটা জিনিস চাইবো, আর সেটা হচ্ছে আপনার থেকে মুক্তি, যা বরাবরই চাইতাম। স্বামী আলোর চোখের দিকে তাকিয়ে আছে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। একটু পর সমীর দত্ত এসে লকআপের সামনে দাঁড়ায়। একজন কনস্টেবল লকআপের তালা খুলে দেয়। সমীর দত্ত বলে, ইচ্ছে করেই আইনের লোকেদের বিভ্রান্তি করার অপরাধে তোর নামে চার্জ লাগিয়ে দিই, কিন্তু তোর এই মাসুম চেহারা দেখে মায়া হচ্ছে। স্বামী চুপ করে দাঁড়িয়ে থাকে। সমীর বলে, ভাবি সুন্দরী, তোর পাশে মানিয়েছে। স্বামী
লকআপ থেকে বের হয়। সমীর দত্ত বলে, প্রবলেম কি খুলে বল। পদত্যাগপত্র জমা দিয়েছিস কেন? পাগলামি করছিস কেন? স্যার স্যার একজন কনস্টেবল তড়িঘড়ি করে ছুটে আসে। শামিন আর সমীর দত্ত তার দিকে তাকায়। সমীর বলে, কি হয়েছে? খবর এসেছে স্যার, ইয়াসার মির্জার বাবা হসপিটালে। দৌড়াতে দৌড়ে হসপিটালের ভিতর ঢুকে শামিন। করিডোরে ঈশিতা, পরি, ঋতু এবং দলের কিছু ছেলে দাঁড়িয়ে আছে। শামিন এবং ইলহাম এগিয়ে যায়। ঈশিতা ভাইকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোনের মাথা হাত বুলিয়ে এদিক ওদিক অসহায়ের মতো তাকাতে থাকে শামিন। আফরানের দিকে তাকিয়ে বলে, এখন হয়েছে এসব? পরি এগিয়ে আসে, কাতর সুরে বলে, আমি হোস্টেল থেকে বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা। বাবা কটেজে এসেছিল, দোতলায় উঠে দেখি মেঝেতে পড়ে আছে। শামিন ঈশিতাকে সরিয়ে দিয়ে এগিয়ে যায়। ইলহাম তার পিছু পিছু যায়। কেবিন থেকে ডক্টর বের হয়ে এদিকে আসে। শামিন কিছু জিজ্ঞেস করার আগে ডক্টর নরম গলায় বলে ওঠে, আই অ্যাম সরি, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। শামিন ডক্টরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। এমন সময় ধপ করে শব্দ হয়। পেছনের মাথা ঘুরিয়ে শামিন দেখতে পায় ঈশিতা ফ্লোরে পড়ে গিয়েছে অবচেতন হয়ে। মাম্মাম, দাদুভাই ওখানে কেন ঘুমাচ্ছে? ইহান প্রশ্নটি করে। ঋতুর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ঋতু নিশ্চুপ চোখে পানি ফেলছে। সংসার সব তিক্ত মিঠা অভিজ্ঞতা একপাশে রেখে লোকটা তার শ্বশুর, তার স্বামীর বাবা। ঋতুর জীবনে তার ভূমিকা ছিল ইলহামের হাতে যখন অত্যাচারিত হতো। ওই খাঁটি শুয়ে থাকা লোকটা সান্ত্বনা দিতে আসতো। লোকটা আদর্শবান কোনো লোক না, যথেষ্ট ত্রুটি তার রয়েছে, কিন্তু ঋতুর কাছে খারাপ কিংবা অসম্মানের কেউ না। লোকটার জন্য ঋতু কান্না পাচ্ছে খুব। ছেলের কথায় জবাব না দিয়ে ঋতু মাথা ঘুরিয়ে লিভিং রুমে আশেপাশে তাকায়। ঈশিতা আর্তনা করে কেঁদে যাচ্ছে। খাটিয়া দুপাশে তার দু ছেলে বসে আছে। যে বাবা কিছু বলছে তাদের, চুপচাপ শুনছে তারা। ভোর 4টা প্রায়। ইমতিয়াজ মির্জা লাশটা কিছুক্ষণ আগে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। আত্মীয় স্বজন ভিড় জমে গিয়েছে শান্তিনীরে। জামিল এগিয়ে গিয়ে মেঝেতে শামীমের পাশে চুপ করে বসে পড়ে। শামীমের দৃষ্টি মেঝের দিকে। জামিল মৃদু স্বরে বলে, ভাই ইসমাম ফোন দিচ্ছে বারবার, ওকে জানাবো? শামীম অনুভূতি শূন্য দৃষ্টিতে জামিলের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে দে ফোনটা ভাইয়া। ইসমামের কণ্ঠে উৎকণ্ঠা। শামীম অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, চিন্তা করিস না ছোট, থানায় কিছু হয়নি, আমি বাড়িতে। ইসমাম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, বাবা ঠিক আছে? সন্ধ্যায় শুনলাম অসুস্থ। শামীম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে কি নেই তা তো জানি না ছোট, মানে কাল সকাল 10টায় বাবা জানাজা। কেমন মেয়ে রে তুই? স্বামীর ঘরে করবি না ঠিক আছে, তাই বলে একটা মানুষকে মরে গিয়েছে তবু একটু সহানুভূতি আসছে না তোর? আলোর মাথা ঘুরিয়ে প্রফেসর শিবলি ওয়াইফের দিকে তাকায়। প্রফেসর শিবলি ওয়াইফ বলতে থাকে, একটা মানুষের বাবা মারা গিয়েছে, তোরও তো বাবা আছে। আতাউর ভাইয়ের কিছু হলে তোর কেমন লাগে? ওই লোকটারও তো এখন তেমন লাগছে, তবুও তোর দিল নরম হচ্ছে না। খালা, ওনার মৃত্যুতে আমি খুশি হইনি, এভাবে বলো না। তাহলে বসে আছিস কেন? সমবেদনা জানা। আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রফেসর শিবলি ওয়াইফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসার ঘরের দিকে যায়। আলো উঠে আতাউর আলমের ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। টুপিটা পাঞ্জাবি পকেটে ঢুকিয়ে নিয়ে আতাউর আলম আলোর দিকে তাকায়। আলো মৃদু স্বরে বলে, যাচ্ছ তুমি? আতাউর আলম নিচু স্বরে বলে, না গেলে কেমন দেখায় না মা? আমরা সামাজিক জীব। আলো চুপ করে থাকে। আতাউর আলম আমতা আমতা করে বলে, আর তাছাড়া ইয়াসার সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু ও একজন বিশিষ্ট সমাজসেবক। এতগুলো এতিমখানা এজেন্সি চালায়। সাংবাদিক অ্যাসোসিয়েশনের সবাই যাচ্ছে, এটা আমাদের অ্যাসোসিয়েশনের নীতি। আমার না যাওয়াটা দৃষ্টিকূট। আলো বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, জানাজা কয়টায়? 10টায়। পারিবারিক কবরস্থানে দাফন হবে। রিকশা থামে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাস্তার মানুষে গিজগিজ করছে। অবশ্য বিশিষ্ট সমাজসেবকের বাবা মারা গিয়েছে, এক সময় সেও এমপি ছিল, এত লোকজন তো থাকবেই। আলো অস্বস্তি বাড়ছে। সবাই কৌতূহল দৃষ্টিতে তাকে দেখছে। এখনও
কোনো চেনা লোকের চোখে আলো পড়েনি। এদিক ওদিক তাকে গেটের ওপর লেখা শান্তিনীর কথাটার দিকে আলো চোখ পড়ে। তারপর একটি গভীর নিঃশ্বাস ফেলে পা বাড়ায়। এই বাড়িতে একবার ছেড়ে চলে গিয়েছিল, পুনরায় প্রকৃতি তাকে এখানে টেনে এনেছে। কিন্তু কিসের জন্য? চোখের সামনে বাবাহারা ঈশিতার কান্না মাখা চেহারাটা ভেসে ওঠে সেজন্য। আতর আলমের অপারেশনের সময় যেভাবে আলোকে মানসিক ছাপড় দিয়েছিল মেয়েটা, আলো কি একটুও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এতটা কঠিন মেয়ে আলো নয়। ধীর পায়ে হেঁটে গেটের ভিতর পা রাখতেই সে দাঁড়িয়ে পড়ে। ইলহাম এবং দলের ছেলেরা ফোর্সের ডান পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম কাঁদছে। এমপি মহোদয় ইলহামের কাঁধে হাত রেখে কিছু একটা বলছে, মনে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে। সবার মাথায় টুপি, সম্ভবত এক্ষুনি সবাই দাফন কার্য শেষ করে এসেছে। অবচেতন মনে আলোর চোখ দুটো একজনকে খুঁজছে। হুট করে আলো চেতনা ফিরে যেতে নিজের কাছে নিজে প্রচণ্ড অবাক হয়। জড়তা কাটিয়ে সামনে এগিয়ে যেতে ইলহাম এবং দলের ছেলেদের সামনে পড়ে যায়। আলো সবাই কয়েক মুহূর্তে আলোর দিকে তাকিয়ে থেকে চুপচাপ হেঁটে চলে যায় সেখান থেকে। আলো শান্তিনীর অন্দরমহলে প্রবেশ করে। করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে এগোতেই কেউ চেঁচিয়ে বলে ওঠে, দাঁড়াও। আলো দাঁড়িয়ে পড়ে। ইলরামি যা আলোর সামনে এসে দাঁড়ায়। আলো তার দিকে তাকায়। কেন এসেছো তুমি?